নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 89তম এপিসোডে। এতদিন ধরে আপনাদেরকে আমি বহু ঘটনা শুনিয়ে এসেছি এবং সেই ঘটনাগুলো বিভিন্ন টেস্টের ঘটনা। আপনাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেকবার নিত্য নতুন ঘটনা শেয়ার করব বলে। তবে আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করব, তিনি আমাদের মতন হয়তো সাধারণ মানুষ, আবার অসাধারণ, কারণ তিনি একজন প্যারানর্মাল এক্সপার্ট এবং তিনি এখনও ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন। বহু দেশ বিদেশ অনেক জায়গাতে উনি ঘুরে ইনভেস্টিগেট করেন এবং তিনি অনেক কিছু জানেন এই সব ব্যাপারে। তার সঙ্গেই যে ঘটনাটি ঘটে গেছে সেই একটি ছোট ঘটনা উনি আমাকে ঠিক যেমনভাবে শেয়ার করেছেন আমি আপনাদেরকে ঠিক তেমনভাবেই শোনাচ্ছি। দেরি করছি না, চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। আর উনি ঠিক যেমনভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমি তেমনভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। হ্যালো অলিভিয়া, কেমন আছো? আশা করছি তুমি খুব ভালো আছো। অনেক দিন ধরেই তোমার চ্যানেল আমি ফলো আপ করি। আমার বেশ তোমার কিছু ঘটনাগুলো ভালো লেগেছে, আমার শুনতেও ভালো লাগে তোমার ঘটনাগুলো তোমার গলাতে। তবে এই ঘটনাটা আমার ইনভেস্টিগেশনারি পার্টের একটি ঘটনা, যেটা আমার সঙ্গে এই খুব রিসেন্টলি ঘটে গিয়েছিল, সেটাই তোমাকে আমি শোনাচ্ছি। আমার এই প্রফেশনটা আমি বেশ কিছু বছর ধরেই একটা টিম সাজিয়ে আমরা ইনভেস্টিগেশন করতে দেশ বিদেশ যাই। তো সেখানে আমাদের সঙ্গে বহু জিনিস ঘটে ছোটোখাটো, সেগুলো আমরা অত গুরুত্ব দিই না। বাট আমাদের মতন মধ্যবিত্ত সাধারণ বাঙালি পরিবারে এগুলো চট করে মেনে নিতে কেউ পারে না যে আমরা এই সব নিয়ে কাজ করব। ঠিক তেমনই আমিও একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিরই মেয়ে, আর আমার বাড়িতে কেউ রাজি ফার্স্টে ছিল না যে আমি এইসব নিয়ে কাজ করি। কিন্তু তারপরে আমার ভাই এবং আমার দুজনেরই ইচ্ছা হয় যে আমরা এই কাজ করব এবং একটা আমরা টিম বানাবো। তো আমার ভাই, আমি আর আমারও কিছু বন্ধু আর আমার ভাইয়ের কিছু বন্ধু নিয়ে টোটাল আমরা 8 জনের টিম, আমরা সবাই ইনভেস্টিগেট করতে এদিক সেদিক যাই। এইরকমই করতে করতে একটা কল আসে লখনৌ থেকে এবং তাদের বাড়িতে খুবই প্রবলেম দেখা দিচ্ছিল এবং সেই প্রবলেমগুলো উনি ফোনে আমাকে ইলাবোরেট করে বলতে চাইছিলেন না। আমি বহুবার তাকে প্রশ্ন করি যে আপনি বলুন কি প্রবলেম আপনার ফ্যামিলিতে হচ্ছে বা আপনাদের সঙ্গে কি প্রবলেম হচ্ছে, আপনি যদি একটু বলেন কাইন্ডলি, তাহলে সেরকম প্রোটেকশন নিয়ে তো আমাকে যেতে হবে। তো ওনারা বলেন যে না না দিদিভাই, আপনি আগে এসে দেখে যান, আমাদের মনেরও ভুল হতে পারে, যদি সেরকম কিছু হয় তখন আপনি এখানে এসে কিছু ব্যবস্থা করে দিয়ে যাবেন, তারপর আপনি ওখান থেকে আপনার যদি মনে হয় আরও কিছু জিনিস দেওয়ার দরকার আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন। এখন তো অনেক সিস্টেম আছে জিনিস পাঠিয়ে দেওয়ার। আমিও তখন বলি বেশ ঠিক আছে, আপনারা এই সময় ফ্রি থাকবেন না, আমরা তাহলে অমুক দিন দেখে যাব, কারণ ওই দিন শনিবার পড়েছে। মেনলি আমরা ইনভেস্টিগেশন করি শনি মঙ্গলবার দেখেই, কারণ ওই খরবারগুলোতে আমার মনে হয় যে ইনভেস্টিগেশন করলে একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় বলে। তা যাই হোক, আমি যেহেতু লখনৌ থেকে আমার একটা কল এসেছিল, তার পাশাপাশি ইউকে থেকেও একটা কল আসে। তা আমার ভাইকে তখন আমি বলি যে দেখ, আমরা যদি সবাই এখানেই চলে যাই, ওইখান থেকেও একটা কল এসছে, দুটোকে ব্যালেন্স করা ইম্পসিবল হয়ে যাবে, কাজেই আমি লখনৌতে চলে যাচ্ছি, তুই টিম নিয়ে ইউকেতে চলে যা। তা আমার ভাই তখন আমাকে বলেছিল দিদি তুই একা সব দিকটা সামলাতে পারবি বা কিছু? তা আমি তখন বলেছিলাম হ্যাঁ পারবো, অসুবিধা সেরকম কিছু নেই। উনি তো বলছেন জাস্ট একবার এসে ভিজিট করে যেতে, যদি সেরকম কিছু প্রবলেম হয় তখন আমি তোদেরকে ডেকে নেব, তোরা তখন আসবি বা কিছু যদি প্রবলেম হয়। তো তখন আমার ভাই বললো যে না তুই একা যাস না, তোর সঙ্গে আরো একজনকে আমি পাঠাচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমারই একটা বান্ধবী, সে আর আমি দুদিন পরেই লখনৌর ফ্লাইট ধরে আমরা চলে যাই লখনৌতে এবং সেখানে আমরা ইনভেস্টিগেশন করবো বলে সবকিছু রেডি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের বলা ছিল যে আমরা রাত্রিবেলায় বেরোবো ইনভেস্টিগেশনের জন্য, সবকিছু বলে করে রাখা ছিল। তো তারাই বলেছিল যে ম্যাম আমরা আমাদের এখান থেকে আপনাদের কার অ্যাকোমোডেশন দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো রাত্রিবেলা আপনারা দুটো মেয়ে যাবেন, ক্যাব পাবেন কি পাবেন না। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে। ভদ্রলোক খুবই ভালো ছিলেন
এবং তিনি আমাদেরকে গাড়ি করে সেই প্লেসটিতে পৌঁছে দেয়, মানে যে বাড়িটাতে আর কি ওরকম প্রবলেম হচ্ছিল। বাড়িতে ভিজিট করা মাত্রই গেটের সামনে আমি দেখলাম একটি বয়স্ক করে মহিলা, মানে সেই বৃদ্ধাই হতে পারে, বাড়ির কেউ গুরুজন ছিলেন। তিনি আমাকে বলল, এসো মা, তোমাদেরকেই ফোন করে ডেকেছিলাম। তো আমি তখন তাকে বলি, আচ্ছা আচ্ছা মাসিমা চলুন। এই বলে তাদের সঙ্গে আমি গল্প করতে করতে, মানে তার সাথে এবং আমার ওই বান্ধবীটাও ছিল, আমরা তিনজনে গল্প করতে করতে আমরা রওনা দিই তাদের ঘরের উদ্দেশ্যে। তাদের বাড়ির উঠোনটা বিশাল বড় ছিল এবং চারিপাশটা বেশ গাছপালা দিয়ে ঘেরা। আমি উঠোন দিয়ে যখন যাচ্ছিলাম, আমি জানি না কেন আমার মনে হচ্ছিল যে এই জায়গাটাতে কিছু একটা তো রয়েছে। যাই হোক, আমার বান্ধবীও আমার দিকে তাকাচ্ছিল, আমিও আমার বান্ধবীর দিকে তাকাচ্ছিলাম, বাট দুজনেই কিছু বলতে চাইছিলাম না, কারণ উনি তো বয়স্ক মহিলা আমাদের নিয়ে যাচ্ছিল, আমাদের কথাবার্তা শুনে যদি উনি কিছু ভয় টয় পান, সেই জন্য আমরা দুজনেই কিছু বলছিলাম না, আমরা যাচ্ছিলাম তার সাথেই। তার সঙ্গে খানিকটা যাওয়ার পর তিনি আমাদেরকে বলে যে কোন কোন জায়গাটাতে অসুবিধা হয় ওদের আমি তোমাকে দেখিয়ে দেবো মা। তো আমি তখন তাকে বলি, হ্যাঁ চলুন। তখন তিনি আমাদেরকে একটাই কথা বলেন, বেশি জোরে জোরে কথা বলো না কিন্তু, হ্যাঁ, চিৎকার করো না, বাড়ির সবাই উঠে গেলে কিন্তু তখন তোমাকেই সবাই কিন্তু বকাবকি করবে, আর আমাকেও সবাই বকবে, কারণ কেউ বাড়িতে জানেই না যে আমি তোমাকে ফোন করে ডেকেছি আমার বাড়িতে এরকম অসুবিধা হচ্ছে বলে। তো আমি আর আমার বন্ধুটা বেশ একটু অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকাই এবং দুজনে ইশারাতেই বলি, কি বলছেন উনি এরকম। কারণ জেনারেলি আমরা এতগুলো বাড়িতে গেছি, তাদের বাড়ির লোকেরা জানতোই যে আমরা বাস্তব ভিজিট করতে যাব। তা যাই হোক, তাদের সঙ্গে কথাবার্তা কিছুই বলতে মানা করেছিল, আমরা কিছুই বলছিলাম না। উনি কিছু কিছু, যেমন ছাদের চিলেকোঠার ওইখানটাতে একটা কোণ দেখালো এবং একটা ঘর দেখালো যে ঘরটা পুরো ফাঁকা, এবং এরকম কিছু কিছু জায়গা দেখানোর পর তিনি আমাদেরকে বললো, যাও মা, এই এই জায়গাগুলোই প্রবলেম হচ্ছে। এবং উনি যে আমাদেরকে ওই জায়গাগুলো ভিজিট করাচ্ছিলেন একটার পর একটা, ওনার মধ্যেও যেন একটা ভয়ভীত কাজ করছিল, মানে উনিও কেমন একটা ভয় ভয় পাচ্ছিলেন আমাদের সঙ্গে, মানে একটু ইতস্তই বোধ করছিলেন। তা যাই হোক, আমরা বুড়ি মানুষকে দেখে আমরা বললাম যে মাসিমা আপনি এখানে বসুন, আপনি মুখে বলে দিন, আমরা দেখে নিচ্ছি জায়গাগুলো। তো উনি বললো, না না মা, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো। তা আমরাই বললাম যে না না, আপনাকে এত হাঁটাচলা করতে হবে না, কারণ আপনি একটু ভয় ভয় পাচ্ছেন, অসুবিধা নেই, আপনি এই চেয়ারটাতে বসুন আর আপনি মুখে বলে দিন কোন কোন ঘর, আমরা দেখে নিচ্ছি বাইরে দিয়ে, আমরা কাউকে ডিস্টার্ব করবো না। তো যাই হোক, ওনাকে বসিয়ে রেখে আমরা অনেকগুলো জায়গায় দেখলাম। দেখে আমরা এইটুকুনি ওখানে থেকে বুঝতে পেরেছিলাম যে এই বাড়িতে নেগেটিভ এন্টিটি তো অবশ্যই রয়েছে এবং একের বেশিই রয়েছে, মিনিমাম 2-3টে তো রয়েছে। তো যাই হোক, ওই ওপর থেকে যখন আমরা দুজনে নামছিলাম কথা বলতে বলতে, তখন আর ঠাকুমাটিকে বসে থাকতে আমরা দেখিনি। আমরা ভেবেছি হয়তো বুড়ি মানুষ শুতে চলে গেছে। আমরা নিচে যখন নেমে দাঁড়াতে যাবো, তখন দেখছি একজন ঘর থেকে বেরিয়ে আমাদের দেখে। তো সেই মহিলাটি আমাদের দেখে অবাক হননি, কারণ তিনি জানতেন, তিনিই আমাদের ফোন করেছিলেন। তখন আমি বললাম যে দিদি একটু লেট হয়ে গেল, আমরা ওপরটা দেখিয়েছি, আর কোথায় কোথায় কি প্রবলেম আপনি নিচে বলুন, আমরা একবার দেখে নেবো। তো তখন বললো, আপনাদেরকে ওপরে কে নিয়ে গেল? তখন আমরা কিছু বলার আগে পাশ থেকে আর একজন মহিলা অন্য একটি ঘর থেকে বেরিয়ে আসে এবং তারা যা, সেই বড় জাটি আগে বেরিয়েছিল, তারপর ছোট জাটি বেরিয়ে বলে, আপনারা এসছেন, খুব ভালো হয়েছে দিদি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা ভোগ করছিলাম। তখন তার ছোট যা সেই দিদিকে বলেন যে দিদি আপনি আর একবার ঘরগুলো দেখিয়ে দিন, কোথায় কোথায় কি প্রবলেম, তাহলে ওনারা তো বুঝতে পারবে না। যাই হোক, তখন আমরা বলি যে না, আমাদের ওপরটা তো ঘোরা হয়ে গেছে, ওপরটা তো ওই মাসিমা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। ওনারা একটু অবাক হয়েই আমাদেরকে বলে, মাসিমা? কে মাসিমা? আমাদের ঘরে তো কোনো বয়স্ক কেউ নেই। তখন আমরাই বলি, হ্যাঁ, একজন পাকা পাকা চুল, খুব একটা লম্বা না, মাঝে মাঝে হাইট, গায়ের রংটা একটু ফর্সা, উনি তো আমাদের গেটের ওখান থেকে নিয়ে পুরো ঘর অব্দি ঢোকালেন, ওপরগুলো নিয়ে দেখালেন।
তার কিছুক্ষণ পরেই আমাদের চোখটা টেবিলের দিকে যায় এবং দেখি যেই বয়স্ক মাসিমাটি আমাদেরকে ঘরের মধ্যে নিয়ে ঢুকেছিল তারই একটা পোর্ট্রেট ফটো এবং মালা ঝোলানো ওখানে রাখা রয়েছে। এবং আমি আর আমার ওই বান্ধবী দেখে তো দুজনেই চমকে গেছি, কারণ আমাদের এই 4-5 বছর এক্সপিরিয়েন্স লাইনে আমি এইরকম কোনোদিনও এক্সপিরিয়েন্স গ্যাদার করিনি, বা ওরাও কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেনি। এবার মেন ব্যাপারটা হচ্ছে, তাহলে যিনি নিয়ে গেল তিনি কে? তখন ওই যা আমাদেরকে বলল, আপনি কাকে দেখেছেন? তখন আমি ওই ফটোর দিকে তাকিয়ে আমি আর আমার বান্ধবী বলে, এই তো এনাকেই তো দেখলাম, ইনিই তো আমাদেরকে পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখালো এবং বলল নিচে বাচ্চারা ঘুমোচ্ছে, আর সারা দিও না, বাড়িতে কেউ জানে না, তোমাকে নিয়ে আমি ঢুকছি এরকম। আর ফোনটা কে করেছিল বলুন তো? তখন ওই দিদি বললো আমি তো। ভাবলাম হ্যাঁ, কিন্তু তাহলে উনি যে বললেন যে কাউকে ডাকবে না, তখন বললে উনি তো গত হয়েছে, আজ 2 বছর হয়ে গেছে উনি গত হয়েছে, উনি আর তোমাদেরকে নিয়ে যাবেন কি করে? তখন আমাদের আর বুঝতে একটু বাকি রইল না যে উনি একটা স্পিরিট ছিল এবং ওনার সঙ্গেও আরো 2-3টে এন্টিটি ঘরের মধ্যে ঘোরাফেরা করে যারা ডিস্টার্ব করে, আর উনি চান না যে তারা তার বাড়িতে এই সমস্ত ডিস্টারবেন্স গুলো করুক। সেই জন্যই উনি আমাদেরকে সেই জায়গাগুলোতে ভিজিট করতে বলেছিল। তা যাই হোক, সেই সময় আমরা দিদিকে পুরো ব্যাপারটা বলি, এই ঘটনা, এবং সেই সময় ওরা তো খুবই ভয় পেয়ে যায়, তাহলে মাও কি আমাদের ক্ষতি করতে চাইছে? তখন আমি বোঝাই যে দেখুন, সবসময় যে সব এন্টিটি খারাপই হবে, কোনো গুড সোলের এন্টিটি হবে না, এটা থিঙ্কিং আপনাদের খুব ভুল। 2 রকম সোল আর 2 রকম তো এরকম হয়, তো এইসব নিয়ে ভাববে না। আমি কিছু জিনিস গার্ডের জন্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো একটু মেনে চলুন, আর বাদবাকি জিনিস আমি আপনাদেরকে পার্সেলে পাঠিয়ে দেবো, যেগুলো আপনাদের ডোরে ঝোলাতে হবে বা পুঁতে রাখতে হবে মাটির মধ্যে। এইগুলো করলেই আপনাদের সমস্ত কিছু প্রবলেম আরও চলে যাবে। আর যা করে দেবেন আমি আজকের মতো করে দিয়ে গেছি, আশা করি আর আপনারা কিছু প্রবলেম ভোগ করতে পারবেন না। এই বলে আমি আর আমার বান্ধবীটি ওই বাড়ি থেকে যখন আমরা বেরোই, খানিকক্ষণ যাবার পর যখন গাড়িতে উঠি, ঠিক সেম ওই বয়স্ক মাসিমাটাকে আমরা আবার ছাদের মধ্যে দেখি এবং সে আমাদের দিকে তাকিয়ে এরম টাটা করছে। আমরা আর কোনো কিছু না বলে হোটেলে ফেরত আসি। এসে দুজনেই তো কনভারসেশন করতে লাগি যে আমাদের এত বছরের জার্নিতে এইরকম একটা এক্সপিরিয়েন্স মানে আনএক্সপেক্টেড ভাবে আমাদের সাথে ঘটেছিল। এই ঘটনাটাই আমার মনে হয়েছে যে আমার জন্য এটা ভীষণ একটা অলৌকিক ঘটনা, কারণ যে মানুষটা আমাদেরকে অতখানি নিয়ে গেল তারপর জানতে পারলাম যে সেই মানুষটা মৃত, 2 বছর হয়ে গেছে। মানে এটা একটা সত্যি গা ছমছমে একটা ভাব। হয়তো আমরা নিজেদেরকে প্রোটেক্ট করে যাই বলে কেউ আমাদেরকে হার্ম করতে পারে না, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যদি এটা করতো সে হয়তো অসুস্থ হয়ে পড়তো। এই ঘটনাটাই তোমাকে শেয়ার করলাম, তুমি তোমার মতো করে গুছিয়ে বলো। আশা করছি তোমার শ্রোতাদের ভালো লাগবে। আর কিছু কারণের জন্য আমি নামটা আমার গোপন রেখেছি তোমার কাছে, কারণ তোমাকে আমি বলেছি যে মানে এইসব ব্যাপার যদি আমি বেশি ডিসক্লোজ করে দিই তো সেক্ষেত্রে আমাদের প্রফেশনাল লাইফে একটু প্রবলেম আসতে পারে, সেজন্য আমি তোমাকে জানালাম না। তুমি তোমার মতন করে বলো, এইটুকুই তোমাকে আমি রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ। এরপরেও আমি চেষ্টা করব অন্য কিছু নতুন ঘটনা আমি পেলে তোমার শেয়ার করব। বড় অদ্ভুত একটা ঘটনা শুনলাম আজকে। এত বছর ধরে আমি, এত বছর বলা ভুল, এতগুলো এপিসোড আমি আপনাদেরকে আজ অব্দি রিপ্রেজেন্ট করে গেছি প্রত্যেক সানডে করে। আমি অনেক ঘটনা শুনেছি, আমার ভয় লেগেছে, বাট এই ঘটনাটা মানে একটু অন্যরকম ঘটনা, যেগুলো অন্য কোনো ঘটনার সঙ্গে কোনো তালমিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখান থেকে কিন্তু একটা আমরা শিক্ষা পেলাম, সেটা হচ্ছে যে সব যে স্পিরিটরা খারাপ হয় বা সব এন্টিটিরা যে খুব খারাপ হয়, ক্ষতি চায়, তা কিন্তু একেবারেই নয়। কারণ যদি সেই স্পিরিটটা খারাপ হতো তাহলে ওই মাসিমা ওনাদেরকে ওই বাজে স্পিরিটগুলো থেকে বাঁচানোর জন্য বা তার ছেলে বউ নাতি নাতনিরা সে ভয় থেকে মুক্ত পাওয়ার জন্য ওই দিদি দুটোকে পুরো বাড়ি ঘোরাতো না এবং বলতো না যে এই জায়গাতে প্রবলেম আছে, মা তোমরা একটু দেখে নিও। তবে যাই হোক,
আমরা চেষ্টা করি প্রেত কাহিনীতে এরকম নতুন নতুন ঘটনা আপনাদেরকে শোনাবো বলে। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখনও অবধি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলে রাখছি, চটপট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন। আর প্রেত কাহিনী শর্টসেও কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আপডেটস আসছে, যেগুলো আপনাদের ডে টু ডে লাইফের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেই ছোট ছোট মরাল জিনিসগুলো জানা, এবং সেগুলো থেকে কিন্তু আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আর প্রত্যেকবারের মতন ঘটনার শেষে আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস, কালো জাদু এবং কোনো জাতিকে নিয়ে ভেদাভেদ করে না এবং কোনোদিনও প্রমোট করবে না। ঘটনার শেষে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাইছি, প্রেত কাহিনীতে কিন্তু আমার কিছু স্পেশাল আমার ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে যারা কিন্তু প্রেত কাহিনীকে মন প্রাণ দিয়ে ভীষণ ভালোবাসে আপনাদের মতন, এবং আপনাদের থেকে হয়তো একটু বেশি ভালোবাসে, কারণ তারা আমাকে হয়তো মাসে বা 15 দিন অন্তর কোনো না কোনোভাবে আমাকে কিছু না কিছু ঘটনা প্রোভাইড করে। এবং তাদের 3-4 জনের নাম আমি আজকে এখানে শাউট আউট পর্ব বলে এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতদিন আমি করিনি, এবার থেকে আমি শাউট আউটে প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করব। আবুল হোসেন, শুভায়ন দে এবং সুশান্ত চ্যাটার্জি, এনারা কিন্তু আমাকে প্রত্যেকবার চেষ্টা করে নতুন নতুন ঘটনা আমাকে পাঠানোর, এবং সেগুলো আমি শোনানোর চেষ্টা করি তোমাদেরকে। আরও অনেক শ্রোতা বন্ধুরাও আমাদেরকে ঘটনা পাঠায়, এবং যারা এখনও ঘটনা পাঠাওনি ডেসক্রিপশানে কিন্তু সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা সেখানে আমাদেরকে ঘটনা পাঠিয়ে ফেলতে পারো। এবং আরও আমি বলে রাখতে চাইছি, যারা নিজেদের নামগুলো শাউট আউটে শুনতে চান তারাও কিন্তু আমাকে কমেন্ট এবং বেশি বেশি করে ঘটনা পাঠিয়ে ফেলুন। শাউট আউটে কিন্তু আপনাদেরও নাম চলে আসবে খুব শিগগিরই। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন একটি ঘটনা নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।